এমএস ওয়ার্ড বাংলা টিউটোরিয়ালে সকলকে স্বাগতম। আজকে আমাদের টপিকটি হলো মাইক্রোসফট ওয়ার্ডের ফন্ট। আজকে আমরা ফন্টের বিভিন্ন ব্যবহার দেখব। তো প্রথমে আমরা একটি মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট ওপেন করি। এবার আমরা একটি সেন্টেন্স লিখি যে আই অ্যাম এ স্টুডেন্ট। এখন একটা ফন্ট লিখলাম। এখন আমরা চাচ্ছি যে ফন্টটাকে বড় অথবা ছোট করব। আচ্ছা, আমাদের ফন্টটা যেহেতু ছোট আছে আমরা বড় করবো। সেই বড় করার জন্য কি আগে আমাকে এই সেন্টেন্সটা সিলেক্ট করতে হবে। আচ্ছা, কীভাবে সিলেক্ট করব তার জন্য আমরা যদি এখানে মাউসে যে কার্সরটা রেখি, তারপর যদি রাইট বাটনে পেজ করে যদি আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করি তাহলে কি আমাদের ব্যাপারটা সিলেক্ট হয়ে গেছে। অন্যথায় যদি আমরা কিবোর্ড দ্বারা সিলেক্ট করা যায় তাহলে কার্সরটা এখানে রেখে শিফট বাটন প্রেস করে অ্যারো যে তীর চিহ্নটা আছে ডাইনে ওইটা যদি আমরা প্রেস করি তাহলে কি আমাদের সিলেক্ট হয়ে গেল। আচ্ছা, এবার যদি আমরা বড় করতে চাই, দেখুন এখানে একটা লেখা আছে 11, অর্থাৎ আমাদের এখন যে ফন্টের যে সাইজটা সেই আছে 11। তো আমি এখান থেকে চেষ্টা করলে কি আমার ফন্টের কালার সাইজটা বের দিতে পারছি। আর কিবোর্ড দিয়ে যদি আমি শর্টকাটে বের করতে চাই তাহলে কন্ট্রোল প্রেস করে সেকেন্ড বন্ধনীর যে প্রথম বন্ধনীটা আছে এটা যদি প্রেস করি তাহলে আমাদের ফন্টটা ছোট হবে, এবং সেকেন্ড বন্ধনীর যে শেষ বন্ধনীর আছে এটা যদি আমি প্রেস করি তাহলে কি আমার ফন্টটা বড় হয়ে গেল। তো এটা গেল ফন্টের সাইজ। এবার আসি আমরা কীভাবে ফন্ট চেঞ্জ করবো। তো ফন্ট চেঞ্জ করতে হলে আমাদের প্রথম সেন্টেন্সটা যে ওয়ার্ডটা করবো সেটা আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমি এখানে যে ফন্টের যে বক্সটা আছে এখানে যদি আমি অ্যারো বাটন প্রেস করে থাকি এখানে বিভিন্ন ধরনের ফন্ট আছে। দেখুন আমি যদি এবার ধরি তাহলে আমার পাশে দেখাচ্ছে কীরকম ফন্টটা হবে। তাহলে এভাবে কি আমি আমার পছন্দ মতো ফন্ট চেঞ্জ করে নিতে পারবো। তো আমরা সাধারণত বই বলেন বা কোনো পেপারস পত্রিকা বলেন যেখানে আমরা যেসব ফন্ট দেখি ইংলিশে বা যেসব লেখা দেখি সেগুলো সাধারণত আপনার এই ফন্টে সেই ফন্টটার নাম থাকে টাইমস নিউ রোমান। আচ্ছা, এটা যদি আমার এখানে নাও থাকে আমরা সরাসরি এখানে টাইপ করে দেবো টাইমস নিউ রোমান। দেখুন একটু টাইপ করলে বাকিটা চলে আসছে। তাহলে এভাবে আমরা ক্যামেরা ফন্ট চেঞ্জ করতে পারবো। আমাদের পছন্দ মতো এখানে একাধিক ফন্ট আছে, যে ফন্টটি ইচ্ছে আমি সেই ফন্টটি ব্যবহার করতে পারবো। আচ্ছা, এবারে ফন্টের প্রথমে একটা বাটন আছে যেটা বি লেখা। আচ্ছা, বিতে সাধারণত এটা প্রথমে যদি আমরা সিলেক্ট করিনি, এবার বিতে যদি প্রেস করি তাহলে কি আমার যে লাইনটা আছে বা যে সেন্টেন্সটা আমি টাইপ করছি সেটা কী হবে, একটু মোটা যাবে, বোল্ড হবে। দেখি প্রেস করে, হ্যাঁ আমার লাইনটি আগে আছে এবার কি বোল্ড হয়ে গেছে। আচ্ছা, এখন বোল্ড হয়ে গেছে। এখন আমি চাচ্ছি যে আমার পূর্ব অবস্থানে ফিরে যাবো। তার পূর্ব অবস্থানে ফিরে যাবে কী করতে হবে, আমাকে আন্ডো করতে হবে। দেখেন আমাদের যে টাইটেল বারটা আছে তার উপরে একটা শর্টকাট বাটন আছে যে আন্ডো। আচ্ছা, এখানে যদি ক্লিক করি তাহলে কি আমার আন্ডোতে ফিরে গেছে। তারপরে যেটা আছে সেটা হলো যে রিডো দিলে গেলে আমার পূর্বস্থানে ফিরে যায়। এটা যদি আমি কিবোর্ড দ্বারা করতে চাই সেক্ষেত্রে আমি কন্ট্রোল জেড, অর্থাৎ কন্ট্রোল জেড যদি প্রেস করি তাহলে আমার পূর্বস্থানে ফিরে গেল। এবার যদি আমি সামনে যেতে চাই সেক্ষেত্রে কন্ট্রোল ওয়াই যদি প্রেস করি তাহলে কি সামনে অবস্থান করলাম, গেল কি এটা বোল্টের কাজ। আচ্ছা, তারপরে একটা বাটন আছে আই লেখা। আইতে হলো ইটালিক, অর্থাৎ আমাদের লাইনটা যে সেন্টেন্সটা সে প্রতিটা অক্ষর একটু হালকা বাঁকা হয়ে যাবে। দেখুন আমি যদি এখানে প্রেস করে থাকি হালকা বাঁকা হয়ে গেল। এটা যদি আমি কিবোর্ড শর্টকাটে করতে চাই তাহলে কি করব, কন্ট্রোল আই যদি প্রেস করি তাহলে কি আমার বাটন ইটালি হয়ে গেছে, অর্থাৎ একটু বাঁকা হয়ে গেছে। আচ্ছা, এরপর যেটা আছে আন্ডারলাইন, অর্থাৎ আমাদের সেন্টেন্সটা থাকবে তার পিছনে অর্থাৎ তার নিচে একটা আন্ডারলাইন পড়বে। আচ্ছা, দেখি সে কী করে, কন্ট্রোল ইউ প্রেস করলে কি আন্ডারলাইন হয়ে গেছে। দেখুন আমার যে আন্ডারলাইনটা হয়েছে তারপর কি নিচে একটা দাগ পড়ে গেছে, এটা হচ্ছে আন্ডারলাইন। অথবা আমরা যদি কিবোর্ড আমার মাইক্রোসফট ওয়ার্ডে যে ওই ইন্টারফেসে যদি এখানে ক্লিক করে থাকে সেটা আন্ডারলাইন হয়ে গেছে। এখন একটা বিষয় দেখেন, আন্ডারলাইন হওয়ার পাশে একটা অ্যারো বাটন আছে, যদি এখানে আমরা প্রেস করি তাহলে কি আমাদের আন্ডারলাইনটা কী রকমের হবে, শুধু একটা দাগ হবে না ডট ডট হবে নাকি ড্যাশ হবে, সেটা এখান থেকে বিভিন্ন স্টাইলে দেওয়া যাবে। এখানে যে কটা যদি আমার চুজ না হয় তাহলে কি মোর আন্ডারলাইন, এখানে যদি আমি ক্লিক করি তাহলে কি এখানে যে আন্ডারলাইনে অনেকগুলো স্টাইল দেখা যাচ্ছে, এখান থেকে আমি আন্ডারলাইনগুলো ব্যবহার করতে পারবো। গেল আন্ডারলাইন এই বিষয়টা। আচ্ছা, এরপর আমরা চাচ্ছি আমাদের এই লাইনটা লেখা শেষ বা এই সেন্টেন্সটা লেখা শেষ, এই লাইনে আর কোনো কাজ করবো না, পরের লাইনে চলে যাবো। সেক্ষেত্রে আমি কী করবো, কিবোর্ড থেকে এন্টার প্রেস করবো, তাহলে পরের লাইনে আমার কার্সরটা চলে যাবে। এবার আমার একটা বাটন আরেকটা বাটন আমি দেখবো যেখানে সিলেক্ট করা অবস্থা পাশে আরেকটা যে বাটন আছে। আচ্ছা, এটা কি
স্টক থার্ড, অর্থাৎ এটা যদি আমরা ক্লিক করি বা এটা যদি আমরা দিই তাহলে কি আমার লাইনটা কাট আছে, অর্থাৎ কোনো একটা সেন্টেন্স লিখলাম আমার লেখাটা ভুল হয়ে গেলে আমি সেটা কেটে দেবো, মুছবো না, তাহলে কি এটা আমি ব্যবহার করতে পারি। এবার আমি চাচ্ছি যে আমার লাইনটা লেখা শেষ, এবার আমি পরের লাইনে যাবো, অর্থাৎ পরে আর একটা লাইন লিখবো, সেক্ষেত্রে কী করবো কিবোর্ড থেকে এন্টার প্রেস করবো, তাহলে পরের লাইনে চলে যাবে। এখন দেখুন এখানে একটা লেখা এক্স নিচে আছে 2, আচ্ছা এটা এক্স নিচে 2, এটার কাজ কি? এটার কাজ হলো যে এখন আমরা যারা রসায়ন বিজ্ঞান পড়ছিলাম তারা কি বিভিন্ন বিক্রিয়া দেখেছিলাম, আচ্ছা কোনো বিক্রিয়া কোনো নামের সংকেত, সেক্ষেত্রে আমরা কী লিখতাম, শর্টকাটে লিখতাম, যেমন যদি আমি বলি যে পানির সংকেত কি, পানির সংকেত হলো H2O, আচ্ছা তাহলে সেক্ষেত্রে আমি কী লিখবো, প্রথমে H টাইপ করবো, তারপর কি এখন H-এর নিচে আমাকে 2 দিতে হবে, সেক্ষেত্রে আমি কি যদি এটা পেস্ট করি, এটা পেস্ট করে যদি আমি 2 লিখি দেখেন তাহলে আমার নিচে চলে গেল, তাই না? আচ্ছা এবার আমি এটা উঠে দিই, উঠে দেওয়ার পর এখন যদি আমি ও টাইপ করি তাহলে এটা কি পানির সংকেত। তো এইটা লেখার জন্য এটাকে ব্যবহার করা। তারপরে আরেকটা সেন্টেন্স যাই, যদি এরপর যে আরেকটা আছে কি এক্স তার উপর স্কোয়ার, অর্থাৎ আমরা যদি কোনো সূত্র লিখি যেমন a প্লাস বি হোল স্কোয়ার, তো এই সূত্রটা আমি কীভাবে টাইপ করবো দেখুন, আমি যদি লিখি যে a প্লাস বি তার এখন কি আমার হোল স্কোয়ার দিতে হবে, সেক্ষেত্রে আমি এটা যদি সিলেক্ট করার পর যদি 2 প্রেস করি তাহলে কি আমার উপরে স্কোয়ারটা চলে গেল। এবার যদি আমি এটা উঠাইয়া ইকুয়াল চিহ্ন দিই, আবার এই সূত্রটা লিখি তার কি প্রথম কি এ স্কোয়ার হবে, তা আবার যদি আমি এখানে সিলেক্ট করার পর 2 দিই, তা আবার এটা উঠে দিলাম এ স্কোয়ার প্লাস এ বি, সরি স্কোয়ার প্লাস 2ab, তাই না, প্লাস তারপর কি বি স্কোয়ার। আচ্ছা যদি বি টাইপ করি তারপর কি আমাকে স্কোয়ার দিতে হবে, তাহলে এটা সিলেক্ট করা অবস্থায় আমি যদি 2 দিই তাহলে কি আমার স্কোয়ারটা উঠে গেল, এটা হয়ে গেল। তাহলে এটার ব্যবহার আমরা দেখতে পারলাম গেল। এখন আরেকটা জিনিস দেখেন যে আমরা এখানে যে লেখাটা টাইপ করেছি তার নিচে একটা লাল অথবা একটা হলুদ নীল দাগ পড়ে গেছে, তো আমরা কি এই দাগটা কি দেওয়া হয়, লাল দাগটা দেওয়া হয় যে ভুল, আপনার লেখাটা ভুল হয়েছে এটার জন্য লাল দাগটা, এটা যদি সংশোধন করতে চাই তাহলে কী করবো, আমি এখানে সিলেক্ট কার্সরটা নেওয়ার পর মাউসের রাইট বাটনে যদি প্রেস করি তাহলে আমরা দেখাচ্ছি কি a প্লাস বি, অর্থাৎ এরম হওয়ার কারণ হলো যে স্কোয়ার বি প্লাস স্কোয়ার সময়টা মাঝে একটু যদি ড্যাশ দিই তাহলে কি স্কোয়ার বি হয়ে গেল। তো আমার এটা হয়ে গেল। তারপরে একটা জিনিস আছে যে এ ক্যাপিটাল এবং বড়, আচ্ছা এটা কি, এটা হল যে ক্যাশ, ক্যাশ। আচ্ছা ক্যাশটা জিনিসটা কি দেখবো যে আমরা যদি নর্মালি কিবোর্ডে টাইপ করি সেক্ষেত্রে কী হয়, সব স্মল লেটার অর্থাৎ ছোটো হাতে লেখা হয়। যদি আমরা বড় হাতে লেখা দিতে চাই অথবা ক্যাপিটাল লিখতে চাই সেক্ষেত্রে কি আমাদের কিবোর্ডে একটা বাটন আছে যে ক্যাপচালক, আচ্ছা ক্যাপচালক যদি পেস্ট করে টাইপ করি তাহলে কি সব বড় হাতের হবে, কোনো ছোটো হাতের হবে না। আচ্ছা এবার আমি চাচ্ছিলাম যে আমার প্রথমে একটা টাইপ হবে, তাহলে কি আমি শিফট পেজ করে যদি কি কোনো বাটন ক্লিক করি তাহলে সেটা বড় হাতের হবে, তারপরে এগুলো কী হবে ছোট হবে। যেমন আমি টাইপ করি আই এম এ স্টুডেন্ট। আচ্ছা এখন যে ক্যাপচালক এই সেন্টেন্সটা আমি যদি এবার সিলেক্ট করার পর এখানে যদি ক্লিক করি এখানে ক্যাপচালক দেখাচ্ছে। আচ্ছা প্রথম কি আছে সেন্টেন্স কেস, আচ্ছা সেন্টেন্স কেস যদি আমি ক্লিক করে থাকি নর্মালিভাবে একটা সেন্টেন্স যেরকম হওয়ার কথা যে একটা সেন্টেন্সের প্রথম যে ওয়ার্ডটা থাকবে সেটা থাকবে বড় ক্যাপিটাল লেটার, বাকিটা সব স্মল লেটার, সেভাবে হয়েছে। আচ্ছা তারপরে যে একটা বাটন আছে লোয়ার কেস, তার মানে কি সমস্ত অক্ষরগুলো অর্থাৎ সমস্ত ওয়ার্ডগুলো আমাকে কি হবে ছোট হাতের হয়ে যাবে, এই যে সব ছোট হাতের হয়ে গেল। আচ্ছা তারপরে একটা আছে আপার কেস, মানে সব বড় হাতে সে করে নেবে, এই যে শেপ সে কি বড় হাতে করে নিল বা ক্যাপিটাল লেটার বানিয়ে নিল। এরপরে যেটা আছে যে ক্যাপাসিটিস ইন্টারওয়ার্ডস, অর্থাৎ প্রতিটা ওয়ার্ডের প্রথম অক্ষরটা বা প্রথম যে শব্দটা সেটা কি হবে বড় হাতের হয়ে যাবে। আচ্ছা তারপরে একটা আছে যে টর্চ, এটাতে কিছু আমরা ব্যবহার করে দেখি যে প্রথম যেটা আছে প্রথমটা ছোট হাতের হয়ে যাবে, তারপরেগুলো কি ছোট হয়ে যাবে। তো আমরা নর্মালি যখন লিখবো তখন কি সেন্টেন্স কেটা সিলেক্ট করা থাকবে এবং সেটা নেব। তাহলে ফন্টের যে ব্যবহারটা। আচ্ছা এবার চাচ্ছি যে আমরা আমাদের লেখাগুলোকে কালার করবো, সেজন্য কী করতে হবে, প্রথমে আমাদের লেখাটা সিলেক্ট করে নিতে হবে, তারপরে যদি এ লেখা যে আছে তার নিচে একটা কালার দেখা যাচ্ছে, এখানে যদি ক্লিক করি তাহলে একটা কালার হয়ে যাবে যে হলুদ কালারটা হয়ে যাবে, কারণ কি ওই এর নিচে একটা দাগ আছে সেটা হলুদ কালারে আছে সেজন্য হয়ে গেছে। তার পাশে অ্যারে বাটনটা যদি ক্লিক করি এখানে অনেকগুলো কালার্স আছে, যদি আমরা কালার সিলেক্ট করতে পারি। আচ্ছা এখানে যে কটা কালার্স আছে তা যদি আমাদের পছন্দ না হয় তাহলে মোর কালার যদি আমরা ক্লিক করি তাহলে একটা কালারের ডায়লগ বক্স ওপেন হয়ে গেল, এখান থেকে আমাদের পছন্দ মতো কোনো একটা কালার নিয়ে
সেভ করে, তাই কি আমার লেখাটা কালার হয়ে গেল। এখন চাচ্ছি আমরা যে আমার শুধু লেখাটা না, আমার জায়গাটা কালার লাগবে, অর্থাৎ ওই পরিমাণ জায়গাটা আমাকে কালার করে দিবে বা চিহ্নিত করে দেবে। সেক্ষেত্রে কি সিলেক্ট করা অবস্থায় পাশে এবি একটা কলম হতে আসে, এখানে যদি সিলেক্ট করি তাহলে আমার পুরো লেখার ব্যাকগ্রাউন্ডটা সেটা সে কালার করে দিচ্ছে। এই যে একটা কালার করে দিল। এবার চাচ্ছি আমাদের কালারটা ভালো লাগছে না, কালারটা তুলে দেবো, তাহলে এটা সিলেক্ট করবো, সিলেক্ট করা অবস্থায় এখানে এবার চাচ্ছি যে আমাদের কালার করলাম সেটা এখন ভালো লাগছে না, সেটা উঠে যাবে। সেজন্য কী করবো, এখানে অ্যারো বাটন ক্লিক করবো, নো কালার যদি ক্লিক করি তাহলে কি কালারটা চলে গেল। তাহলে মোটামুটি এখানে যে ফন্টের ব্যবহারগুলো আমরা জানলাম। এবার যদি একটু গভীরভাবে জানতে চাই, অর্থাৎ ফন্টের যদি বিস্তারিত জানতে চাই, সেক্ষেত্রে আমরা কী করতে পারি, যে একটা যদি সিলেক্ট করি, সিলেক্ট করা অবস্থায় দেখেন ফন্টের এখানে যে করা শর্টকাট সবকটা ব্যবহার আমরা দেখলাম। এরপর যদি অ্যারে বাটন আছে যেটা, এখানে যদি ক্লিক করি, অর্থাৎ এর শর্টকাট যদি ক্লিক করে কিবোর্ড থেকে কন্ট্রোল ডি যদি প্রেস করেন তাহলে ডায়লগ বক্সটা ওপেন হয়ে যাবে। অথবা এখানে যদি ক্লিক করি সেক্ষেত্রে আমাকে ফন্টের ডায়লগ বক্সটা ওপেন করে। এখন দেখি এই ফন্টের যে ডায়লগ বক্সটা আছে সেখানে কী আছে। প্রথমে যে ফন্ট, অর্থাৎ ফন্ট যদি চেঞ্জ করা প্রয়োজন হয় সেক্ষেত্রে ফন্ট, তারপর যে ফন্ট কোন স্টাইলে হবে, ফন্ট স্টাইলে বোল্ড, ইতালি অথবা রেক্টেঙ্গুলার। আচ্ছা, তারপরে যে সাইজ, ফন্টে কী পরিমাণ সাইজ আপনি দিতে চাচ্ছেন সেই সাইজ নির্ধারণ। আচ্ছা, তারপর যে ফন্টের নাম, আমার যে বর্তমান যে ফন্টটা আছে সেই ফন্টটার নাম সিলেক্ট করা আছে এটা, তারপর স্টাইল আছে এটা, সাইজ আছে এটা। আচ্ছা, এরপর আছে ওয়ার্ড টেক্সট, অর্থাৎ সমস্ত টেক্সটের কালার কি অটোমেটিক দেওয়া আছে, অর্থাৎ কোনো কালার নাই। তারপর কি আন্ডারলাইন স্টাইল, কোনো আন্ডারলাইনও করা নাই। আচ্ছা গেল। এবার দেখুন এখানে কিছু ইফেক্ট আছে যেগুলো আমরা ইউজ করতে পারি, এবং ইফেক্টের নিচে আরেকটা বাটন আছে প্রিভিউ, অর্থাৎ আমি যদি এখানে ইফেক্টটা কোনো একটা টিক দিই তাহলে আমাকে নিচে কি দেখাবে প্রিভিউতে যে আপনি আপনার স্টাইলে এরকম হয়েছে। আচ্ছা দেখি আমরা এখান থেকে শুরু করি। প্রথমে লেখা আছে স্মল কেস, যদি পেজ করে থাকি, অর্থাৎ প্রথম যে আমাদের শব্দ যে লেখাটা আছে সেটা কি প্রথম যে ওয়ার্ডটা আছে সেটা বড় হাতে, সবই বড় হাতে থাকবে, কিন্তু প্রথম ওয়ার্ডটা কী হবে, বড় হবে এবং বাকিগুলো একটু ছোট হয়ে যাবে। দেখেন ওকে বাটন যদি ক্লিক করে দেখেন এটা বড়, তার বাকিগুলো ছোট। দেখেন কেস, ক্যাশ মানে কি এটা বড় হবে। আচ্ছা গেল এটা। তারপর ওয়াল ক্যাশ মানে কি সব বড় হয়ে যাবে একদম। আচ্ছা, তারপর শ্যাডো, শ্যাডো জিনিসটা কি, যেমন লেখার নিচে কিন্তু একটা শ্যাডো পড়বে, ওটা একটা ছায়া পড়বে, যে আমার লেখার নিচে কিন্তু একটা ছায়া পড়বে, যে বেশটা বড় ছায়া পড়ে গেছে। আচ্ছা গেল। এরপরে হচ্ছে এরপর আরও এখানে অনেকগুলো আছে যেগুলো আমরা স্টিক যদি দিয়ে থাকি দাগ পড়ে গেল, ডাবল যদি দিই ডাবল দাগটা পড়ে গেল। তারপর এটা যদি ক্লিক করি তাহলে সেক্ষেত্রে কী হলো, উপরে লেখাটা উপরে উঠে গেল, যেটা আমরা ওখানে স্কোর হিসেবে দেখছিলাম। তারপর সাবস্পেস অর্থাৎ লেখাটা নিচে চলে যাবে। তারপর শ্যাডো গেলে আউটলাইন দিই, তাহলে লেখার কি বাহিরে একটা দাগ অর্থাৎ আউটলাইন পড়ে যাবে, এই যে এখানে আউটলাইনটা পড়ে গেল। এখানে যে করা আছে সব করাই আমরা ইউজ করে দেখতে পারি। এবার টিক মার্ক দিলে নিচে কি প্রিভিউ দেখাচ্ছে, সবই আপনারা ইউজ করতে পারেন, তো সবই ইউজ করবেন। তো তাহলে কি হলো, আমরা ফন্টের যে মোটামুটি যে ব্যবহার লাগে বা ফন্ট যেসব কাজে লাগে সবগুলোই দেখলাম। তো আজ এ পর্যন্তই। আগামী টিউটোরিয়াল দেখার জন্য সকলকে আমন্ত্রণ রইল। ধন্যবাদ।